ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 7 নম্বর ক্লাস। তো দেখো, প্রতিটা ক্লাসে আমি বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এইখানে আমি কোশ্চেন অ্যান্সার সাথে সাথে বাকি যে অপশানগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব। আর ক্লাসটির শেষে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো দেখো কোশ্চেন নাম্বার 1 কী বলে দেখো, যে ভিয়েতনামের মুদ্রার নাম কি? অপশান এ দিনার, অপশান বি নালট্রাম, অপশান সি ড্রং, না অপশান ডি ক্রোনি। তা ভিয়েতনামের মুদ্রার নাম কি? তো তোমাদের অ্যান্সার কী হবে এটা? না, ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং। ওকে, তারপর দেখো দেখো অপশান আছে দিনার। দিনার কোন দেশের মুদ্রা? না, দিনার হচ্ছে তোমার, মনে রাখবে, দিনার হচ্ছে ইরাক। দিনার হচ্ছে ইরাকের মুদ্রার নাম হচ্ছে দিনার। ওকে, তারপর দেখো এখানে অপশান আছে নালট্রাম। তা নালট্রাম কোন দেশের মুদ্রা? না, মনে রাখবে নালট্রাম হচ্ছে ভুটান। নালট্রাম হচ্ছে ভুটান। তারপর দেখো এখানে আছে ক্রোনি। ক্রোনি কোন দেশের মুদ্রা? না, মনে রাখবে ক্রোনি হচ্ছে ডেনমার্ক। ওকে, তাহলে ডং হচ্ছে ভিয়েতনাম, দিনার হচ্ছে ইরাক, নালট্রাম হচ্ছে ভুটান, আর ক্রোনি হচ্ছে ডেনমার্ক। ওকে, তো দেখো এইভাবে কোশ্চেন আনসার না করলে, কেননা এক্সামে কোন জিকেটা আসবে, কোন কোশ্চেনটা আসবে সেটা তো কেউ বলতে পারবে না। তো এইভাবে এক্সট্রা ইনফরমেশন যত করে রাখবে তত এক্সামে কাজে লাগবে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 2 কী বলছে দেখো, যে রক্তচাপ পরিমাপে আমরা ব্যবহার করি। অপশান এ স্টিরিওস্কোপ, অপশান এ স্ফিগনোম্যানোমিটার, অপশান সি অ্যানিমোম্যানোমিটার, আর না অপশান ডি থার্মোমিটার। অ্যানিমোমিটার বা থার্মোমিটার। তাহলে অ্যান্সার কী হবে? রক্তচাপ পরিমাপে আমরা ব্যবহার করি। না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি স্ফিগমোম্যানোমিটার। ওকে, তারপর দেখো অপশান আছে স্টিরিওস্কোপ। স্টিরিওস্কোপ আমরা কি? স্টিরিওস্কোপ হচ্ছে একটা, মানে যেমন ডাক্তার যে স্ট্যাটিস্কোপ বলে না, সেই হচ্ছে স্টিরিওস্কোপ ডাক্তারের, মানে এটা আমি তোদের বলে দিচ্ছি, ঠিক আছে? ডাক্তার যেটা নিয়ে চাপ মাপে সেটা। তারপরে এখানে হচ্ছে অ্যানিমোমিটার, ঠিক আছে? এই অ্যানিমোমিটারটা দিয়ে কী মাপা হয়? রক্তচাপ পরিমাপটা আমরা স্ফিগমোম্যানোমিটার। তাহলে অ্যানিমোমিটার, মনে রাখবে অ্যানিমোমিটার হচ্ছে বায়ুর গতিবেগ মাপার ক্ষেত্রে ঠিক আছে আমরা ব্যবহার করি বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার। থার্মোমিটার সবাই জানো, থার্মোমিটারটা কি? না, উষ্ণতা। হ্যাঁ, থার্মোমিটার উষ্ণতা, অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ, আর স্ফিগমোম্যানোমিটার রক্তচাপ পরিমাপ। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কী বলে দেখো, যে গ্রিক ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যকে কি বলে উল্লেখ করা হয়েছে? অপশান এ ভারতের নেপোলিয়ন, অপশান এ বিক্রমাদিত্য, অপশান বি স্যান্ডোকোটাস, না অপশান ডি কোনোটি নয়। গ্রিক ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যকে, তো তোমাদের অ্যান্সার কী হবে? গ্রিক চন্দ্রগুপ্ত মৌর্য কী বলে উল্লেখ করা হয়েছে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি স্যান্ডোকোটাস। তাহলে এই চন্দ্রগুপ্ত মৌর্য জানো, চন্দ্রগুপ্ত মৌর্য কি? আমি এখানে লিখে দিচ্ছি। জানো চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে? তারপর এখানে দেখো আছে ভারতের নেপোলিয়ন। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? না, মনে রাখবে ভারতের নেপোলিয়ন হচ্ছে
সমুদ্রগুপ্ত। ওকে, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত কে ছিল? গুপ্ত শাসক, শ্রেষ্ঠ সম্রাট। ওকে, গুপ্ত বংশে প্রতিষ্ঠাতা কে? শ্রীগুপ্ত বা প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে, শ্রীগুপ্ত বা প্রথম চন্দ্রগুপ্ত। তো যখন আমি ওই অপশান আসবে তখন আমি ভালো করে ক্লাসগুলো করাবো। এখন এগুলো মনে রাখবে। ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে, আর স্যান্ডাকোটাস নামে পরিচিত চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে এখানে দেখা আছে বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য কাকে বলা হতো? না, মনে রাখবে বিক্রমাদিত্য হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য বলা হতো। ওকে, স্যান্ডাকোটাস চন্দ্রগুপ্ত মৌর্যকে। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 4 কী বলে দেখো, যে নিম্নলিখিত কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? দীর্ঘতম। অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি গুজরাট, না অপশান ডি গোয়া। তো দীর্ঘতম উপকূল রেখা রয়েছে কোন রাজ্যে? না, মনে রাখবে এটা অ্যান্সার হবে তোমাদের অপশান সি গুজরাট। গুজরাট হচ্ছে দীর্ঘতম। তাহলে যদি এখানে দীর্ঘতম না দিয়ে ক্ষুদ্রতম বলতো, যে নিম্নলিখিত কোন রাজ্যে ক্ষুদ্রতম উপকূল রেখা রয়েছে, তোমার ক্ষুদ্রতম হলো গোয়া। ঠিক আছে, ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। এর সাথে মনে রাখবে যে এই উপকূল রেখা, ঠিক আছে, যদি বলা হয় মনে রাখবে, আমি লিখে দিচ্ছি এখানে, ভারতে মোট 9টি উপকূলীয় রাজ্য রয়েছে। ঠিক আছে, তো এই 9টি মনে রাখবে, আমি লিখে দিচ্ছি এক এক করে। ঠিক আছে, গুজরাট আছে, মহারাষ্ট্র, তারপরে কর্ণাটক, তারপরে এই যে গোয়া, তারপরে কেরালা, তামিলনাড়ু, তারপর ওড়িশা, তারপরে পশ্চিমবঙ্গ, ওরা হলো 1 2 3 4 5 6 7 8 পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, কটা আছে? মোট 9টি। গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া, কেরালা, তামিলনাড়ু, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ। তো এর সাথে সাথে মনে রাখবে যদি প্রশ্ন আসে যে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত, তো অনেকেই জানো, আবার অনেকেই গুলি যায়, তা আমি লিখে দিচ্ছি, ভারতে উপকূল রেখার দৈর্ঘ্য কত? না 7516.6 কিমি। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হলো 7516.6 কিমি। আর ভারত উপকূলে কতগুলো রাজ্য আছে? 9টি। কী কী? না এতগুলো। ক্ষুদ্রতম গোয়া, আর বৃহত্তম দীর্ঘতম গুজরাট। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কী বলছে, কোশ্চেন নাম্বার 5 কী বলতে, দেখো নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? অপশান এ কার্শিয়াং, অপশান বি কালিম্পং, অপশান সি দার্জিলিং, না অপশান ডি জলদাপাড়া। তো অ্যান্সার কী হবে?
না অ্যান্সার তোমাদের হবে অপশান বি, কালিম্পং। ঠিক আছে, মনে রাখবে আমি আগেই বলেছি যে আমি প্রতিটা কোশ্চেনে কিন্তু এরকমই কোশ্চেন অ্যান্সারের সাথে সাথে ডিটেলসও করাবো, যাতে তোমাদের এক্সামে কাজে লাগে। তো দেখো, কালিম্পংয়ে তো জানলে নেওড়া ভ্যালি অবস্থিত। তাহলে এই উদ্যানটি কত সালে প্রতিষ্ঠিত হয়? নেওড়া ভ্যালি, এক সেকেন্ড, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানটি কত সালে প্রতিষ্ঠিত হয়? তো মনে রাখবে, এখানে লিখে দিচ্ছি আমি, এটা 1986 সালে। সালে প্রতিষ্ঠিত হয়। ওকে, কালিম্পংয়ে। ঠিক আছে, তারপর দেখো কার্শিয়াং। কার্শিয়াংয়ে কোনো জাতীয় উদ্যান নেই। কার্শিয়াং অ্যাকচুয়ালি কালিম্পংয়েরই সামনে, নেওড়া ভ্যালিটা কার্শিয়াংয়ের ধারে কাছেই। ঠিক আছে, তারপর দেখুন দার্জিলিং। দার্জিলিংয়ে কোন জাতীয় উদ্যান অবস্থিত? দার্জিলিংয়ে মনে রাখবে, দার্জিলিং হচ্ছে সিঙ্গালীলা। সিঙ্গালীলা, ঠিক আছে, সিঙ্গালীলা জাতীয় উদ্যান। ঠিক আছে, সিঙ্গালীলা জাতীয় উদ্যান। এটা, এই সিঙ্গালীলাটা কত সালে? না মনে রাখবে, এটাও 1986 সালে। ঠিক আছে, এর সাথে সাথে মনে রাখবে এই যে সিঙ্গালীলা, ঠিক আছে, এই সিঙ্গালীলা জাতীয় উদ্যানটি হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জাতীয় উদ্যান। ঠিক আছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জাতীয় উদ্যান। ঠিক আছে, সিঙ্গালীলা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জাতীয় উদ্যান। ঠিক আছে, কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে। তারপর দেখো এখানে জলদাপাড়া। ঠিক আছে, জলদাপাড়া নিজে একটা জাতীয় উদ্যান। ঠিক আছে, জলদাপাড়া জাতীয় উদ্যান। এটা কোথায় অবস্থিত জলদাপাড়া জাতীয় উদ্যানটা? না মনে রাখবে, আলিপুরদুয়ার। ঠিক আছে, জলদাপাড়া জাতীয় উদ্যান আলিপুরদুয়ারে অবস্থিত। এর সাথে মনে রাখবে যে যদি প্রশ্ন আসে পশ্চিমবঙ্গে মোট কতগুলো জাতীয় উদ্যান রয়েছে, তো মনে রাখবে পশ্চিমবঙ্গে, লিখে দিচ্ছি আমি, মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। 6টি জাতীয় উদ্যান রয়েছে। ওকে, পশ্চিমবঙ্গ মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 6, কী বলে দেখো, যে কোনটি ধান গাছের রোগ? ধান গাছের, অপশান এ মরিচা, অপশান এ ব্রাউন স্পট, অপশান সি লোহিত পচন, না অপশান ডি ক্যাঙ্কার। তো তোমাদের অ্যান্সার কী হবে? ধান গাছের কোনটি রোগ? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, ব্রাউন স্পট। ব্রাউন স্পট হচ্ছে ধান গাছের রোগ। এর সাথে মনে রাখবে এই যে ব্রাউন স্পট, ঠিক আছে, ধরো তোমার ধান গাছ না দিয়ে অন্য একটা গাছ দিয়ে দিল, আমি তোমাকে বলে দিচ্ছি, মনে রাখবে এই ব্রাউন স্পট ধান গাছের সাথে সাথে আরও যে গাছগুলোতে হয়, রোগ হয়, ঠিক আছে, সে গাছগুলো মনে রাখবে। একটা হচ্ছে ভুট্টা, তারপর সয়াবিন, তারপর ধান। ঠিক আছে, ধানটাও লিখে দিচ্ছি আমি, ধান। এগুলো এইসব গাছে কিন্তু ব্রাউন স্পট রোগটি হয়। ঠিক আছে, তাহলে এখানে যদি বলতো যে কোনটি ভুট্টা গাছের রোগ, তাহলেও ব্রাউন স্পট, কোনটি সয়াবিন গাছের রোগ, তাও ব্রাউন স্পট। ঠিক আছে, তারপর দেখো এখানে অপশান আছে মরিচা। মরিচা, তাহলে মরিচা রোগ কোন কোন গাছে হয়?
না মনে রাখবে মরিচা, আম গাছে, তারপর গমে, তারপর বার্লি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, চা, ঠিক আছে, এসব গাছে মরিচা রোগটি হয়। তারপর এখানে দেখো আছে লোহিত পচন, আচ্ছা, লোহিত পচন এটা সাধারণত তোমার আখ গাছে দেখতে পাওয়া যায়, ঠিক আছে, আখ গাছের রোগ হচ্ছে লোহিত পচন, ঠিক আছে। তারপর দেখো এখানে আছে অপশান ডি আছে ক্যাঙ্কার। তাহলে ক্যাঙ্কার রোগটি কোন কোন গাছে দেখতে পাওয়া যায়? তো মনে রাখবে ক্যাঙ্কার হচ্ছে লেবু, তারপরে হচ্ছে কমলা লেবু, ঠিক আছে, কমলা লেবু, তারপর টমেটো ইত্যাদি, এটিসি মনে রাখবে, বুঝতে পারলে? তাহলে ক্যাঙ্কার হচ্ছে তোমার লেবু, কমলা লেবু, টমেটো, লোহিত পচন আখ, ব্রাউন স্পট হচ্ছে ভুট্টা, সয়াবিন, ধান, ঠিক আছে, আর মরিচ হচ্ছে আম, গম, বার্লি, চা ইত্যাদি গাছে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 7 কী বলে দেখো না, কেশরী পত্রিকাটি কে প্রকাশ করেন? অপশন এ লালা লাজপত রায়, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি সুভাষচন্দ্র বসু, না অপশন ডি মহাত্মা গান্ধী। তাহলে কেশরী পত্রিকাটি কে প্রকাশ করেন? তোমাদের অ্যান্সার কী হবে এটা? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি বাল গঙ্গাধর তিলক। তো মনে রাখবে এই যে বাল গঙ্গাধর তিলক কেশরী পত্রিকার সাথে সাথে একটা মারাঠা বলে পত্রিকা, ঠ ঠ মারাঠা, যদি বুঝতে না পারো আমি কেটে করে দিচ্ছি, মারাঠা বলে পত্রিকাও কিন্তু বাল গঙ্গাধর তিলক প্রকাশ করেছিলেন কেশরী পত্রিকার সাথে সাথে, ঠিক আছে, মানে দুটোই। তারপর দেখো অপশান আছে লালা লাজপত রায়। লালা লাজপত রায় কোন কোন পত্রিকা প্রকাশ করেছিলেন? তো মনে রাখবে তাদের মধ্যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার খুবই ইম্পর্টেন্ট, আমি সেসব পত্রিকাগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। যেমন দেখো লালা লাজপত রায় বন্দে মাতরম, বন্দে মাতরম, ঠিক আছে, বন্দে মাতরম। তোমরা দেখবে এই যে বন্দে মাতরম এটা হচ্ছে উর্দু ভাষায়, ঠিক আছে, উর্দু ভাষায়। এটা কি ছিল না মনে রাখবে এটা হচ্ছে দৈনিক পত্রিকা, দৈনিক, ঠিক আছে, উর্দু ছিল দৈনিক পত্রিকা। তারপর আরেকটা আছে দ্য পিপল, দ্য পিপল এটা কি ছিল? দ্য পিপল এটা মনে রাখবে এটা ছিল ইংরেজি ভাষায়, ইংরেজি। এটা কি ছিল না সাপ্তাহিক, ঠিক আছে, দ্য পিপল, বন্দে মাতরম, দ্য পিপল, ঠিক আছে। তারপর দেখো সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু কোন কোন পত্রিকা প্রকাশ করেন? তো মনে রাখবে সুভাষচন্দ্র বসু প্রকাশ করেন স্বরাজ পত্রিকা। তারপরে হচ্ছে ফরওয়ার্ড ব্লক নয়, ফরওয়ার্ড,
তো এটি মনে রাখবে ফরওয়ার্ডটা এটা ছিল সাপ্তাহিক পত্রিকা, ঠিক আছে। ফরওয়ার্ড তো আছে, ফরওয়ার্ড পত্রিকা কী ধরনের পত্রিকা? সাপ্তাহিক পত্রিকা, ঠিক আছে। তারপর দেখো মহাত্মা গান্ধী আছে অপশানে, মহাত্মা গান্ধী, ঠিক আছে। তাহলে মহাত্মা গান্ধী কোন কোন পত্রিকা প্রকাশ করেন? তো মনে রাখবে হরিজন, তারপর ইয়াং ইন্ডিয়া, তারপর মনে রাখবে ইন্ডিয়ান ওপিনিয়ন। তো মনে রাখবে একটা, এই যে ইন্ডিয়ান ওপিনিয়ন, ঠিক আছে, এটা এনার প্রথম প্রকাশিত সংবাদপত্র, প্রথম প্রকাশিত কোথায়? দক্ষিণ আফ্রিকায়, ঠিক আছে। আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, গান্ধীজির প্রথম প্রকাশিত পত্রিকা, ঠিক আছে। সালটা কত? 1903, ঠিক আছে। বুঝতে পারলে? গান্ধীজির প্রথম প্রকাশিত পত্রিকা হচ্ছে 1903 সালে ইন্ডিয়ান ওপিনিয়ন। কোথায়? না দক্ষিণ আফ্রিকায়, ঠিক আছে। আমি তোমাদের বলি দক্ষিণ আফ্রিকাতে প্রকাশ করেছিলেন মহাত্মা গান্ধী। তারপর হরিজন, ইয়ং ইন্ডিয়া, এগুলো সব গান্ধীজির। বুঝতে পারলে? শুধু কেশরীটা পড়লে হবে না, ঠিক আছে। মানে কেশরীটা নাও দিতে পারে। তো যত এরকম ডিটেলসে কোশ্চেন অ্যান্সার করবে, জানবে, তত কিন্তু এক্সামে কাজে লাগবে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 8 কী বলে, দেখো রুদালি গ্রন্থটি কে লিখেছেন? অপশান এ মহাশ্বেতা দেবী, অপশান সি আশাপূর্ণা দেবী, অপশান সি প্যারীচাঁদ মিত্র, না অপশান ডি মানিক বন্দ্যোপাধ্যায়। তা রুদালি গ্রন্থটি কে লিখেছেন? অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ মহাশ্বেতা দেবী। তো মনে রাখবে মহাশ্বেতা দেবী রুদালি গ্রন্থটি লিখেছেন। এর সাথে সাথে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখে দিচ্ছি। তার সাথে সাথে অরণ্যের অধিকার, ঠিক আছে, অরণ্যের অধিকার। তারপরে 1084 মা, তারপর রুদালি, ঠিক আছে। তো যেখান থেকে কোশ্চেন আসে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি অবশ্যই বলে দেবো। কারণ রুদালি গ্রন্থটি না লিখে অরণ্যের অধিকার গ্রন্থটি কে লিখেছেন এটাও দিতে পারে এক্সামে, তো মনে রাখবে। তারপর দেখো অপশানে আছে, অপশান বি আছে আশাপূর্ণা দেবী, ঠিক আছে। আশাপূর্ণা দেবীর লেখা গ্রন্থগুলি, তো মনে রাখবে আশাপূর্ণা দেবী হচ্ছে প্রথম প্রতিশ্রুতি, তারপরে হলো সুবর্ণলতা, তারপরে মনে রাখবে বকুল কথা, ওকে, এগুলো সব আশাপূর্ণা দেবী। তারপর দেখো অপশান আছে সি প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র কি না, মনে রাখবে আলালের ঘরের দুলাল। তারপর হচ্ছে রামারঞ্জিকা, ওকে, আরও ইত্যাদি ইত্যাদি আছে। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। তারপর দেখো অপশান আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কিছু বিখ্যাত গ্রন্থ। তো মনে রাখবে
পদ্মা নদীর মাঝি। তারপর হচ্ছে দিবারাত্রির কাব্য। দিবারাত্রির কাব্য। তারপর হচ্ছে মনে রাখবে জননী। জননী, ঠিক আছে, ইত্যাদি। ওকে, তাহলে এগুলো লিখে নেবে, কারণ এক্সামে এখান থেকেও চলে আসতে পারে, এটা না এসে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 9 কী বলে, পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলা কোনটি? অপশান এ মুর্শিদাবাদ, অপশান বি জলপাইগুড়ি, অপশান সি কোচবিহার, না অপশান ডি পূর্ব মেদিনীপুর। তাহলে বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলা কোনটি? তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, কোচবিহার। ওকে, তারপর দেখো এখানে যে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, এখানে তো তামাক উৎপাদনের সেরকম কিছু ইনফরমেশন নেই। তো যখন আমি হিস্ট্রি পড়াবো বা জিওগ্রাফি যখন জলপাইগুড়ি পড়াবো, তখন এগুলো নিয়ে সেই ইনফরমেশন দিয়ে দেবো। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 10, বিশ্বের ওজন দিবস কবে পালিত হয়? ওজন দিবস, অপশান এ 15 সেপ্টেম্বর, অপশান বি 16 সেপ্টেম্বর, অপশান সি 23 সেপ্টেম্বর, না অপশান ডি 24 সেপ্টেম্বর। তাহলে ওজন দিবস কবে পালিত হয়? অ্যান্সার কী হবে? না, বিশ্বের ওজন দিবস হচ্ছে 16 সেপ্টেম্বর। ওকে, তো আজকের মতো এখানেই। ক্লাসটি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি প্রতিটা ক্লাসেই যেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার পাওয়া যায় বা যেখান থেকে পড়ার চান্স খুবই বেশি এক্সামে, আমি সেসব কোশ্চেন অ্যান্সারে এক্সট্রা ইনফরমেশন দিয়ে থাকি। ওকে, চলো আজকের মতো এখানে।